সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ ২০২৫ উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান ক্যান্সার জয়। আপনাদের সাথে আছি আমি সালমা সাদিক খান। জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং সৌজন্যে রয়েছে জেলোপ্ল্যাট অ্যাকোয়া। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রাকিবুল হাসান, ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিকন ফার্মাসিউটিক্যালস এবং এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরকে শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আমাদের এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে এবং কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতার লক্ষ্যে আসলে এই অনুষ্ঠানটি করা হয়েছে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে একজন সাধারণ মানুষ কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখা দিলে বুঝতে পারবেন যে তিনি কোলন ক্যান্সার জনিত সমস্যায় ভুগছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কাছে রোগীরা যেভাবে যেসব লক্ষণ নিয়ে আসে, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত কোনো রোগী তার সবচেয়ে সাধারণভাবে যেটা হয়, তার পায়খানার রাস্তার সাথে রক্ত যেতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে এবং তার পায়খানার অভ্যাসে পরিবর্তন হতে পারে, দ্যাট ইজ কনস্টিপেশন হতে পারে, দীর্ঘদিন ধরে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য এবং অথবা উল্টাটা হতে পারে যে নরম পায়খানা, সেটা হতে পারে। অনেক সময় পায়খানার সাথে পুঁজ বা শ্লেষ্মা জাতীয় পদার্থ গেলেও বুঝতে হবে যে তার ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এর সাথে অনেকের পেটে ব্যথা থাকতে পারে, অনেকের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুর্বলতা নিয়ে সে হয়তো নোটিস করলো না যে তার পায়খানা রাস্তার সাথে রক্ত যাচ্ছে, কিন্তু রক্ত যাওয়ার জন্য যে রক্ত স্বল্পতা সেটার জন্য সে দুর্বল অনুভব করবে, বুকে ধড়ফড় করতে পারে, তার ক্ষুধামন্দা হতে পারে, ওজন কমে যেতে পারে। সাধারণত এসব সিমটম নিয়েই রোগীরা আমাদের কাছে বেশি আসে। স্যার, আপনি বিভিন্ন উপসর্গ কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন, কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে আমাদের একটি রোগ যখন পর্যন্ত না অসহনীয় পর্যায়ে চলে যায়, সেই পর্যন্ত দেখা যাচ্ছে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, বা বিষয়টিকে আমরা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বা ঘরোয়াভাবে উপকরণ চিকিৎসার মাধ্যমে বিষয়টিকে প্রশমিত করার চেষ্টা করি। আসলে এটি কতটুকু যুক্তিগত এবং এর ফলে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে? এটাও একটা আসলে এটা মানে একটা খুব ভালো একটা প্রশ্ন এবং এটার আসলে অনেক আঙ্গিকে এটাকে দেখা যায়। তবে আমরা যেটা মনে করি, আমরা যেটা চিন্তা করি যে যেহেতু কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু একটা পটেনশিয়ালি কিউরেবল ডিজিজ যদি আপনি শুরুতে ধরে ফেলতে পারেন। এবং একটা মুশকিল হয় কি যে এই সমস্যাগুলো আমাদের দেশে খুবই কমন। এই যে আমি যেগুলো বললাম, যে বিশেষ করে পেট খারাপ হওয়ার ব্যাপারগুলো, পায়খানা শক্ত হওয়া, নরম হওয়া, এগুলো কিন্তু আমাদের কমন সমস্যা। এই সবাই হয়তো চিন্তা করে যে একটা কমন সমস্যা, কিছু ওষুধপত্র, গ্যাস্ট্রিকের ওষুধ বা যে অ্যান্টিবায়োটিক বা স্যালাইন খেলেই ঠিক হয়ে যাচ্ছে। এটার খারাপ দিক হচ্ছে যদি আল্লাহ না করুক ক্যান্সার হলে সেটা হয়তো বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যেটা হয়তো আর কিউর করার সুযোগ থাকে না, বা কিউর হলেও অনেক বেশি চিকিৎসা লাগে। তো এই জন্য আমার মনে হয় এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং এর সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে স্ক্রিনিং এর ব্যাপারটা। আমার লক্ষণ দেখা দেওয়ার আগেই আমি যদি স্ক্রিনিং এর আওতায় চলে আসি, বিশেষ করে এটা তো উন্নত সবগুলো দেশেই হচ্ছে। মানুষের বয়স, এভারেজ মানুষের বয়স ৫০ হলেই ওখানে ওরা স্ক্রিনিং এর স্ক্রিনিং এর আওতায় চলে আসে। স্ক্রিনিং এর পার্ট হিসেবে তারা কোলোনোস্কোপি, বিভিন্ন আরো সিটি কোলোনোস্কোপি, এরকম বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ওখানে ওখানে করছে বাইরে করে। আমাদেরও মনে হয়, এবং যারা হাই রিস্ক পপুলেশন তাদের ৪০ বছর থেকে শুরু করে দিচ্ছে। আমাদের দেশে আমাদের মনে হয় এসব চিন্তা করার সময় এসেছে। স্যার, আপনি বলছিলেন বয়সের একটি বিষয়। আমরা জানি আসলে ক্যান্সারের কোনো নির্দিষ্ট বয়স বা সীমাবদ্ধতা নেই। কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটি আসলে কতটুকু প্রভাব ফেলে বা বয়সের কোনো সম্পৃক্ততা আছে কিনা? এক্সাক্টলি, আমরা যদি কোলন ক্যান্সারের যে কারণগুলো বা ঝুঁকিগুলো চিন্তা করি তাহলে ১ নাম্বার কিন্তু চলে আসে যে বয়সের ব্যাপার। সাধারণত বয়স্কদের, বিশেষ করে 50 এন্ড 50 আপ হলেই কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এজন্য ৫০ এর উপরে হলেই সবাইকে স্ক্রিনিং করতে বলে। তবে যাদের পারিবারিক ইতিহাস আছে, যেমন ধরেন যাদের কারো মা-বাবা বা ভাই-বোন যদি কোলন ক্যান্সার আক্রান্ত হয়, তার কিন্তু কম বয়সেও ৪০ এর দিকেও ৪০ এর পরেও কোলন ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আর আমরা কিন্তু অ্যালার্মিংলি এখন, যদিও আগে খুব বেশি পাওয়া যেত না, বিরল ছিল ২০ থেকে ৪০ বছর বয়সীদের। এই বয়সেও কিন্তু আমরা এখন অহরহই পাচ্ছি কিন্তু কোলন ক্যান্সার। তো আপনি যেটা বলছিলেন যে আ বয়সের যে কোনো ব্যাপারটা সেটাও কিন্তু অনেকাংশে সত্যি কিন্তু।
যে কোনো কারণেই হোক, আমাদের খাদ্যাভ্যাস বলেন, যে কোনো কারণে হোক, জেনেটিক মিউটেশন কম বয়সীরা কিন্তু আক্রান্ত হতে পারে। স্যার এই যে বলতেছেন আপনি যে কম বয়সেও আক্রান্ত হওয়ার পরিমাণটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভালো প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে আপনারা কি ধরনের কারণ আইডেন্টিফাই করতে পেরেছেন? দেখুন, কম বয়সীরা যখন কোলন ক্যান্সার আক্রান্ত হয় তখন আমরা সাধারণত কিছু জিনিস চিন্তা করি যে তার হয়তো পারিবারিক ইতিহাস থাকতে পারে। তার মা-বাবা, ভাই-বোনকে হয়তো কোলন ক্যান্সার আক্রান্ত হতে পারে। তার জেনেটিক মিউটেশন থাকতে পারে। আ যেমন লিঞ্চ সিনড্রোম বলে কিছু ব্যাপার আছে। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস বলে কিছু ব্যাপার আছে, ফ্যাট সিনড্রোম। এগুলো থাকলে কম বয়সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও ধরেন যে আমাদের তো খাদ্যাভ্যাসে অনেকটাই চেঞ্জ আসছে। লাইফস্টাইল অনেকটা চেঞ্জ আসছে। আমরা যারা বিশেষ করে রেড মিট, প্রসেসড ফুড, চর্বিযুক্ত, উচ্চ চর্বি ফ্যাটি অ্যাসিড যুক্ত সমৃদ্ধ ফুড এবং কম ফাইবার যুক্ত ফুড খাচ্ছি, এবং আমরা যারা এক্সারসাইজ করছি না, সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আমরা যারা স্থূল এবং যারা সিগারেট খাচ্ছে বা অ্যালকোহল নিচ্ছে, ওদের কিন্তু কম বয়সেও হচ্ছে। এই স্যার কারণগুলো ধন্যবাদ। মোটামুটি দীর্ঘমেয়াদী ধরেন কোলনে আগে থেকে কোনো প্রদাহ, যেমন ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো বলি আমরা, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস থাকলেও কিন্তু কম বয়সে হতে পারে। স্যার আপনি একটি কথা আমাদেরকে বারবার বলছিলেন যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কোলন ক্যান্সার জাতীয় সমস্যা রয়েছে বা এই ধরনের সমস্যাগুলো হিস্ট্রিতে আছে, বা যারা বেশি ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে আছে তাদের থেকে পূর্বভাবেই বিষয়গুলোকে আসলে নজরদারিতে রাখতে হবে। আমরা কিভাবে আসলে এই বিষয়ে একটু সচেতন হতে পারি যদি কারো ফ্যামিলি হিস্ট্রিতে থেকে থাকে? এক্সাক্টলি, তারা অবশ্যই প্রায়োরিটি পাবে। তার মানে এই না যে যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই তারাও কিন্তু ঝুঁকির বাইরে, তা না। জাস্ট পার্থক্যটা হচ্ছে বয়সে। আমরা আমরা যাদের কোনো ঝুঁকি নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, ওরা ৫০ বছরের পর থেকে আমরা স্ক্রিনিং করতে বলি। যাদের পারিবারিক ইতিহাস বা জেনেটিক মিউটেশনের ইতিহাস আছে তাদের ঝুঁকিটা একটু বেশি। তাদেরকে আমরা একটু কম বয়স থেকে স্ক্রিনিংটা শুরু করি। এবং স্ক্রিনিং এর পার্ট হিসেবে আমরা সবচেয়ে ভালো টুল হচ্ছে আসলে কোলোনোস্কোপি। এছাড়া আমরা ওবিটি বলে জিনিস, যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা, ওবিটি অকাল্ট ব্লাড টেস্ট, এটা আমরা পায়খানা নিয়ে পরীক্ষা করে দেখতে পারি। এছাড়া এখন আমাদের দেশে এখনো ব্যাপক হারে অ্যাভেলেবল না সিটি কোলোনোস্কোপি নামে, এটা নন ইনভেসিভ প্রসিডিউর। সিটি কোলোনোস্কোপি অনেকটা সিটি স্ক্যানের মতো, এটা করেও একটা প্রসিডিউর আছে কোলোনোস্কোপি, সেটাও করা যায়। তবে সবচেয়ে এখনো গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কোলোনোস্কোপি। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার আমরা একটু আপনার কাছ থেকে এই পর্যায়ে জানবো যে আমরা জানি যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের একটি ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। একটু জানবো যে খাদ্যাভ্যাস আসলে কতটুকু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে? আমি তো বলবো মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে আসলে খাদ্যাভ্যাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কোন কোন খাবারগুলা খেলে কোলন ক্যান্সার হতে পারে? আমরা যে ফার্স্টে যদি বলি রেড মিট, যে গরুর মাংস, আহ, তারপরে খাসির মাংস, এগুলাতে কিন্তু কোলন ক্যান্সারের অনেক ঝুঁকি রয়েছে। প্রসেসড মিট, আমরা যদি প্রসেসড মিট এবং যেটা আমরা অনেক যেমন যেমন হচ্ছে আমাদের বেকড মিট বা সসেজ, এগুলাতে কিন্তু এগুলা খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া যেটা আগে বলছিলাম যে উচ্চ চর্বিযুক্ত খাবার, ফ্যাটি অ্যাসিড যেগুলাতে রয়েছে সেগুলাতে কোলন ক্যান্সার ঝুঁকি বাড়তে পারে। তারপরে যে প্যাকেটজাত খাবার, যেমন চিপস খেলে হতে পারে, সফট ড্রিঙ্কস এগুলাতে হতে পারে। এরপরে যে আমরা যদি কম ফাইবার যুক্ত খাবার খাই, কম ফাইবার বলতে আমরা যে শাকসবজি কম খাই তাহলে হতে পারে, এবং যে হাই রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা চাল, সুগার, এসবেও কিন্তু আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এছাড়া স্মোকিং, এগুলো তো শুধু কোলন ক্যান্সার না, আর অনেকগুলো ক্যান্সারেরই সাথে সম্পর্ক রয়েছে। স্যার আমরা বর্তমানে আসলে রোজার মাস পালন করছি এবং আমরা এই সময়টিতে কিন্তু লক্ষ্য করতে পারি যে আমাদের কিছু আ গতানুগতিক খাবারের প্রতি আমরা বেশি ঝুঁকে পড়ি এবং এই খাবারগুলো কিন্তু প্রতিনিয়তই এবং কম বেশি প্রত্যেকটি বাসায় আসলে হয়ে থাকছে। যদি বিশেষ করে বলি ভাজা পোড়া জাতীয় খাবারগুলো। আ এই ধরনের খাবারগুলো আসলে কি ধরনের প্রভাব ফেলছে কোলন ক্যান্সার বৃদ্ধি করার ক্ষেত্রে? প্রভাব তো অবশ্যই রয়েছে। এই খাবারগুলো আমাদের ভাজা পোড়া, যে আমরা বেগুনি, পেঁয়াজু খাচ্ছি, অনেক তেলযুক্ত খাবারগুলো খাচ্ছি, আমাদের হজমের সমস্যা হচ্ছে। এছাড়া ওখানে বিভিন্ন রকমের রাসায়নিক তৈরি হচ্ছে। কম ফাইবার খাওয়ার ফলে আমাদের কিন্তু আমাদের যে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না। যে টক্সিন গুলো সেখানে প্রডিউস হচ্ছে আমাদের অন্ত্রে, সেগুলো ক্লিয়ার হতে পারছে না। এগুলো আমাদের প্রদাহের ঝুঁকি বাড়াচ্ছে। এবং আল্টিমেটলি কিন্তু আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকিও ভেবে বাড়াতে পারে কিন্তু এগুলা। আর বিশেষ করে যাদের আইবিএস আছে তাদের তো আরো বেশি সমস্যা আছে। এবং এর সাথে আমাদের যদি আমরা কম পানি খাই, সেগুলো আমাদের
ঝুঁকি বাড়াতে পারে। তো পারতপক্ষে এগুলো অ্যাভয়েড করা উচিত। স্যার একটু আপনার কাছে এই পর্যায়ে জানবো, যেমন আপনি বলছিলেন যে আসলে আমরা প্রাথমিকভাবে স্ক্রিনিং করার মাধ্যমে বা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যখন আমরা আ মা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারবো, তখন এই ধরনের যে ক্ষতিকারক প্রভাবগুলো সেটি আসলে অনেকাংশে কমে যাবে। আপনাদের কাছে যখন রোগীরা আসেন এবং আপনারা যখন বুঝতে পারেন যে রোগীটি হয়তো কোলন ক্যান্সার জাতীয় সমস্যায় আছেন, আইডেন্টিফাই করার জন্য বা কনফার্মেশন এর জন্য আপনারা কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন? পরীক্ষা-নিরীক্ষার পার্ট তো আমরা তো অ্যাজ ইউজুয়াল পেশেন্ট যখন আসে তখন আমরা তো তার সাথে কথা বলি, তার হিস্ট্রি নেই, ফিজিক্যাল এক্সামিনেশন করি। এগুলা থেকে আমরা অনেকটা আইডিয়া পেয়ে যাই। তবে আল্টিমেটলি আমাদের যে বায়োপসি করতে হয় সেটা আমরা কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি করে আমরা নিশ্চিত করি। বায়োপসি করার পরে আমরা যখন নিশ্চিত হই যে এটা কোলন ক্যান্সার, দেন আমরা স্টেজিং এ চলে যাই। স্টেজিং ওয়ার্কআপ মানে হচ্ছে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। এখানে অনেকে একটা আমাদের কাছে প্রায়ই রোগীরা বলে, এই ফাঁকে আমি বলে নেই। রোগীরা প্রায়ই ওরা যেটার সাথে গুলিয়ে ফেলে যে গ্রেডের সাথে হিস্টোপ্যাথোলজিক্যাল যে গ্রেডিংটা, এর সাথে ওরা স্টেজিংটা গুলিয়ে ফেলে আসলে। গ্রেডিংটা আর স্টেজিংটা, গ্রেড দিয়ে আমরা অনেকটা বুঝি যে ক্যান্সারটা কত দ্রুত বাড়ছে। আর বেড়ে কতটুকু হলো, শরীরে কোথায়, কোথায় গেল, নাকি সেটা একেবারে প্রাথমিকভাবে যেখানে হইলো সেখানেই রয়ে গেল, নাকি আশপাশে ছড়ালো বা দূরে ছড়ালো, সেটা হচ্ছে স্টেজিং। তো আমরা রোগটা নির্ণয় হওয়ার পরে আমরা স্টেজিং ওয়ার্কআপটা করি। তারপরে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করি। স্যার এই ফাঁকে আমরা একটু জেনে নিব আপনার কাছে, যেমনটি আপনি বারবার বলছিলেন যে স্ক্রিনিং গ্রেডিংটা বা আসলে কোন পর্যায়ে ক্যান্সারটি রয়েছে সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ রাখে চিকিৎসা ক্ষেত্রে। সেক্ষেত্রে পর্যায় ভেদে বা স্টেজ ভেদে আপনাদের কোলন ক্যান্সারের চিকিৎসাটা কি ধরনের হয়ে থাকে? পর্যায় ভেদে কোলন ক্যান্সারের চিকিৎসা যখন আমরা আমি একটু পেছন থেকে যাই। আমরা যখন কোলন ক্যান্সার আমরা শনাক্ত করলাম, এরপর আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল হচ্ছে আমার স্টেজিংটা। বলা হয় যে স্টেজিংটা যত ভালো করে আমরা করতে পারবো তার ট্রিটমেন্টটা তত ভালো হবে। স্টেজিং এর জন্য আমাদের আইডিয়াল হচ্ছে আমরা যে কোলোনোস্কোপিতে করার পরে আমরা সাধারণত সিটি স্ক্যান বা রেকটাম হলে আমরা যে পেলভিসের এমআরআইটা করি। দেন লিভারে অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার কিন্তু লিভারে ছড়াতে পারে 20% রোগীর ক্ষেত্রে। আমরা সিটি স্ক্যানটা অথবা এমআরআই করে ফেলি, এগুলা সফিস্টিকেটেড টুল। তারপরে ফুসফুসে ছড়াতে পারে 10% কেসে। তখন আমরা সেখানে সিটি স্ক্যানটা করে ফেলি ফুসফুসের। এক্স-রেও করা যায়, কিন্তু এগুলা দিয়ে আসলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। ছোটখাটো লিশন মিস হয়ে যেতে পারে। বেটার হচ্ছে সিটি স্ক্যান করে ফেলা। কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধাপ। আমি কোন স্টেজে আছে আমার চিকিৎসাটা ওভাবেই হবে। তো স্টেজ ওয়াইজ আমি যদি চিকিৎসার কথা চিন্তা করি, সাধারণত স্টেজ 1-2 হলে আমরা সাধারণত অপারেশন, আমাদের আপফ্রন্ট চিকিৎসা ব্যবস্থা হচ্ছে অপারেশন। এবং অপারেশনের পরে আমরা যখন হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনটা করি, দ্যাট মিনস আমরা অপারেশনের পরে যতটুকু সার্জন কেটে আনলেন সেটাকে আবার প্যাথোলজি করে পরীক্ষা করা হয়। প্যাথোলজিটা দেখে আমরা সেই স্টেজিংটা যেটা আমরা ক্লিনিক্যালি যেটা দেখলাম সেটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে মিলে যাবে। আমরা ক্লিনিক্যালি মানে সিটি স্ক্যান করে আমরা যা পেয়েছি, প্যাথোলজিক্যাল আমরা হয়তো সেটাই পাবো। তবে কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু সেটা বেশি হতে পারে বা কমও হতে পারে। এটা সারা ওয়ার্লড ওয়াইডই হয়। কারণ প্রতিটা পরীক্ষারই সীমাবদ্ধতা আছে আসলে। তো ওই স্টেজিংটা দেখে আমরা ফাইনাল ট্রিটমেন্টে যাই। যদি স্টেজ 1 হয় সাধারণত এটা তার লাগে না। স্টেজ 2 তে আমরা কিছু রিস্ক ফিচার দেখে, ওই যে প্যাথোলজি যেখানে ওখানে কিছু রিস্ক ফিচার দেখি। রিস্ক ফিচারের মধ্যে যেমন এটা গ্রেডিং দেখি, এটা লিম্ফোভাস্কুলার ইনভেশন দেখি, পেরিনিউলার ইনভেশন দেখি। এসব দেখার পরে তার সাথে আরো কিছু রিস্ক ফ্যাক্টর মিলায় আমরা এমএসআই বলে একটা জিনিস আছে, এগুলো দেখে যদি হাই রিস্ক এর মধ্যে না পড়ে সাধারণত আমরা ফলো আপ করি বা মুখের ওষুধ দিয়ে রাখি। আর যদি হাই রিস্ক এর থাকে আমরা তখন তাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি সাজেস্ট করি। স্টেজ 3 তে আমাদের সার্জারি হচ্ছে আপফ্রন্ট চিকিৎসা ফলোড বাই কেমোথেরাপি। এগুলো কিন্তু আমি কোলনের জন্য বলছি। রেকটামেরটা একটু ভিন্ন। দেন স্টেজ 3 তে আমরা আপফ্রন্ট সার্জারি ফলোড বাই কেমোথেরাপি। ক্ষেত্র বিশেষে আমরা উল্টাটাও করি। সার্জন যদি মনে করেন না এটা একটু আগে কেমোথেরাপি দিলে অপারেশন করতে সুবিধা হবে, এখন কিছু, কিছু ক্ষেত্রে আগে কেমোথেরাপিও দেওয়া হচ্ছে। আর স্টেজ 4 এর চিকিৎসা একেবারে সম্পূর্ণরূপে ভিন্ন আসলে। স্টেজ 4 এর চিকিৎসা আরো কিছু ওয়ার্কআপ আছে, আমরা মলিকুলার অ্যানালাইসিস গুলো করে ফেলি। সেখানে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি কাজ হবে কিনা সেগুলো বোঝার চেষ্টা করি। দেন আমরা আইদার কেমোথেরাপি সাধারণত থাকেই। এর সাথে আমরা পেশেন্ট যদি এলিজিবল হয় ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, বিভাসিজমেব জাতীয় ওষুধ বা যে মুখের ওষুধগুলো সেগুলো আমরা চিন্তা করি। এগুলো দেওয়ার পরে আমরা আবার একটু রিঅ্যাসেস করি যে আবার সার্জারির সুযোগ আছে কিনা সেটা দেখি। মোটামুটি এভাবে যদি সার্জারির সুযোগ থাকে করে ফেলি। আর সার্জারির সুযোগ না থাকলে আমরা আমাদের যে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সেগুলো চালাতে পারি। আর রেকটামটা একটু ডিফারেন্ট আসলে। এখন রেকটামটা একটু জটিল আসলে রেকটামটা। আর রেকটামটা আমরা ৩ ভাগে ভাগ করে ফেলি, যে লোয়ার রেকটাম, মিড রেকটাম, আপার রেকটাম। এবং ট্রিটমেন্টটা সাধারণত লোয়ার রেকটাম বা মিড রেকটামে হলে আর্লি স্টেজে আমরা সাধারণত এখন ম্যাক্সিমাম কেসে
খুব বেশি আর্লি না হলে বা T1 টিউমার না হলে, খুব ছোট না হলে আমরা সাধারণত কেমো রেডিওথেরাপি দিয়ে শুরু করি, তারপরে সার্জারি করি। খুব বেশি একেবারে শুরুর দিকে হলে আমরা সার্জারি করি। আর স্টেজ 4 হলে সাধারণত আমরা যে করোনায় যেভাবে মলিকুলার প্রোফাইলিং গুলা করি, এখানে সেভাবে করে ফার্স্টে আমরা সিস্টেমিক ট্রিটমেন্টে যাই, পরে তার কন্ট্রোলটা দেখে আমরা লোকাল ট্রিটমেন্ট, আইদার সার্জারি, রেডিওথেরাপি এগুলো চিন্তা করি। মোটা দাগে স্যার আপনাকে স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রত্যেকটি ধাপ আমাদেরকে বুঝিয়ে বলেছেন এবং চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন সাধারণের স্বার্থে। স্যার একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা এই যে আপনি প্রসেসগুলোর কথা বললেন, বিভিন্ন ধাপ অনুযায়ী বিভিন্ন চিকিৎসার প্রসেস, এই বিষয়গুলোকে কিন্তু অনেকে জটিল মনে করে থাকেন এবং সচেতনতার অভাবেই হোক কিংবা জ্ঞানের অভাবেই হোক দেখা যাচ্ছে যে তারা সঠিক সময়ে ডাক্তারের চিকিৎসা না নিয়ে তারা বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হচ্ছেন। এই ধরনের পেশেন্টকে যখন আপনারা পেয়ে থাকেন, তাদের আসলে ভয়াবহতা কতটুকু আপনারা দেখে থাকেন? তাদের ভয়াবহতা বলতে আসলে যখন স্বাভাবিকভাবে যদি আমি শুনি, আমি আমার কথাই বলি, যদি আমি শুনি যে আমার ক্যান্সার, আমি ডাক্তার, আমি হয়তো সবকিছু জানি, তারপরে কিন্তু আমি হয়তো মানসিকভাবে রিয়েলি ভেঙে পড়বো। এটা মানুষের একেবারে খুব শুরুতে এটা একেবারে একটা কমন রেসপন্স। যখন এরকম একটা ডিজাস্টার বা এরকম একটা নিউজ আমরা শুনি, ফার্স্টে মনে হবে আমি কেন, সৃষ্টিকর্তা আমাকে কেন দিলেন। আমি ফার্স্টে কিন্তু মানতে চাইবো না। আমিও আমার মনে হয় আমি সেম ভাবে আসলে পেশেন্টের যেভাবে আচরণ করে আমি সেভাবে করবো। তবে যতভাবে সামনের দিকে আগাবে তার সাথে যখন আমরা কথাবার্তা বলি, কাউন্সেলিং করি, একটা দীর্ঘ প্রসিডিউর, তাতে তো কষ্ট লাগে, কিন্তু হয়ে যাওয়ার পরে আসলে যখন অনেক বেশি কথা বলা হয় তার সাথে সে জিনিসগুলো বোঝে, আস্তে আস্তে কিন্তু মানুষ অ্যাডাপ্ট করে নি। সে কিন্তু তখন বুঝতে পারে এবং সে মেন্টালি প্রিপারেশন নিয়ে নেয় কিন্তু। এবং লাকিলি যেটা বললাম যে পটেনশিয়ালি কিউরেবল ডিজিজ, কিন্তু একেবারে স্টেজ 4, ইভেন স্টেজ 4 এরও কিছু পেশেন্ট কিন্তু কিউর হয়। সেই পর্যন্ত আমরা খুবই আশাবাদী থাকি। আস্তে আস্তে এইভাবে ভয়াবহ অবশ্যই, কিন্তু আপনি যদি সাহসটা ধরে রাখতে পারেন, আপনি যদি ফাইট করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে, এবং ভয় বেশিরভাগ ক্ষেত্রে হয়। ধন্যবাদ জানাচ্ছি। স্যার একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেমনটি বলছিলেন যে কোনো মানুষ যখন জানতে পারবে স্বাভাবিকভাবেই সেই বিষয়টিকে সাধারণ এবং খুব ভালোভাবে এই বিষয়টিকে গ্রহণ করতে পারেন না এবং ঠিক সেইম আপনাদের পেশেন্টদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকেন। সেক্ষেত্রে কাউন্সেলিং বা মানসিক যে সাহস জোগানোটা সেক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? এটা তো আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাউন্সেলিং। আসলে পুরা যে চিকিৎসা ব্যবস্থা, এটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কাউন্সেলিং। এবং আমার মনে হয় কাউন্সেলিংটা এমন ভাবে হওয়া উচিত যে একদম পুরো প্রসিডিউরটা, যে রোগীকে ধাপে ধাপে পুরোটাই বুঝিয়ে বলা, যে কোত্থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, মাঝখানে গতি প্রকৃতি কি হতে পারে, চেঞ্জ হতে পারে। আমি এভাবে শুরু করতেছি, আমার এক্সপেকটেশন এরকম, আমি আপনাকে হয়তো অপারেশন দিয়ে শুরু করতেছি, তারপরে হয়তো কেমোথেরাপি লাগতে পারে, তারপর ফলো আপের ব্যাপারটা সাধারণভাবে হয়তো এভাবেই যাবে, কিন্তু মাঝখানে কিন্তু আমরা তো আসলে জানি না ক্যান্সার তার গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে, করতে হলে কোন দিকে যেতে হবে, কোন দিকে, এটা তো একেবারে হবে না, ধাপে ধাপে করতে হয়। তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসলে একটা পুরা চিকিৎসা ব্যবস্থা, আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকে একটু এই পর্যায়ে আপনার কাছে জানবো যে আসলে আপনি দীর্ঘদিন এই বিষয়টিতে কাজ করছেন এবং আপনার যেহেতু নির্দিষ্ট বিষয় এটি, আপনার কাছে যখন রোগীরা আসেন স্বাভাবিকভাবেই হয়তো তারা জানতে চাইবেন যে আফটার ক্যান্সার লাইফ আসলে কিরকম হবে বা চিকিৎসা পরবর্তী যে সাধারণ জীবন তারা আগে যাপন করতেন সেটিতে আসলে কতটুকু পরিবর্তন আনে, যদি আপনার কাছে একটু জানতে চাই স্যার। আমার কাছে যেটা মনে হয় আসলে এটা শুধু ক্যান্সার পরবর্তী বা পূর্ববর্তী না, সবারই আসলে একটা হেলদি লাইফস্টাইল অবশ্যই লিড করতে হবে। এবং যার একবার ক্যান্সার হয়ে গেল, তার যদি যে ক্যান্সারের পূর্ববর্তী লাইফস্টাইল যদি হেলদি না থাকে, তার তো অবশ্যই হেলদি লাইফে ফেরত আসতেই হবে। ইভেন যারা ক্যান্সার আক্রান্ত হন নাই, তাদেরকে অবশ্যই হেলদি লাইফস্টাইলে ফেরত আসতে হবে। হেলদি লাইফস্টাইল এবং ডায়েট, যে হেলদি ডায়েট, এটা হচ্ছে এটা সৃষ্টিকর্তা দিলে তো আসলে কিছু করার নাই, সেটা আলাদা হিসেব। কিন্তু আমরা যদি এই দুটা জিনিস স্ট্রিক্ট থাকি, আমাদের অনেকাংশে ইনশাল্লাহ আমরা অনেকটাই সুস্থ থাকবো। তো হেলদি লাইফস্টাইলটা মানে হেলদি ডায়েটটা কি, যেগুলো আগে থেকে বললাম, আপনিও কিছু বললেন যে ভাজা পোড়ার ব্যাপারটা, রেড মিট, ভাজা পোড়া, উচ্চ চর্বিযুক্ত খাবার, প্রসেসড মিট, এগুলো অ্যাভয়েড করা যতটা সম্ভব, এবং বেশি করে ফাইবার যুক্ত খাবার, যেমন শাকসবজি, তারপরে গাজর, বাঁধাকপি, এগুলো তো অ্যাভেলেবল আমাদের এখানে, যে ব্রকলি, এগুলো কিন্তু উচ্চ ফাইবার যুক্ত খাবার, বাদাম, এগুলো আমরা অভ্যাস করতে পারি। তারপরে আমরা যে হোল গ্রেইন, যেমন লাল চাল, তারপর ব্রাউন ব্রেড, চিয়া সিড, এগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেসব খাবারে রয়েছে, যেমন মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ, সেগুলো আমরা খেতে পারি। এর সাথে আমাদের যে
এক্সারসাইজের ব্যাপারটা, যে হেলদি লাইফস্টাইল, অ্যাটলিস্ট আমরা সপ্তাহে 5 দিন করে যে যতটুকু পারি হাঁটবো, দৌড়াবো, যে যতটুকু পারি। আমি দৌড়াতে পারলে খুবই ভালো, দৌড়াতে না পারলে আমি জোরে জোরে হাঁটবো, জোরে হাঁটতে না পারলে আমি আস্তে আস্তে হাঁটবো, সেটাও না পারলে আমি যখন কাজের ফাঁকে একটু বিশ্রাম নিয়ে আমি একটু শরীরটাকে মোবাইল রাখবো, ওজনটা নিয়ন্ত্রণে রাখবো, পরিমিত করে ঘুমাবো, আর যে ধর্মের, যে রিলিজিয়নের, সেই অনুযায়ী চলবো। এইটুকুই আমার মনে হয়। এটা তো খুব বেশি জটিল কিছু না, সিম্পল। এটা সবারই করা উচিত, এবং যারা ক্যান্সার থেকে কিওর হয় তাদের তো অবশ্যই করা উচিত। এর সাথে আরেকটা যেটা ব্যাপার, সেটার সাথে আসলে ক্যান্সার পেশেন্টরা শুধু ওদের হাতে নেই, এটা আমাদের এটা আসলে সোশ্যাল বা রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটির কথা বলতে হয় এখানে, যে তার রিহেবিলিটেশনের ব্যাপারটা, ক্যান্সার থেকে কিওর হওয়ার পরে তার যে আগের যে তার ইকোনমিক লাইফে ফেরত যাওয়া, তার পারিবারিক লাইফে ফেরত যাওয়া, এগুলো আসলে সবাইকে নিয়ে কাজ করতে। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেন। স্যার আমি একটু জানবো আপনার কাছে যে আপনি যেহেতু এখানে কাজ করছেন এবং ক্যান্সার রোগীদের আপনি ডিল করে থাকছেন, সেক্ষেত্রে বাংলাদেশে আধুনিক চিকিৎসা কতটুকু সফলভাবে আপনি দেখতে পাচ্ছেন এবং আ চিকিৎসার পরবর্তী যে সফলতা সেটি আপনি কিভাবে দেখতে পাচ্ছেন স্যার? আমি যদি রোগ নির্ণয় থেকে শুরু করি, মানে আমাদের দেশের যে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার সব ব্যবস্থা যথাযথ আছে কিনা, তাই তো? যদি রোগ জি স্যার। নির্ণয়ের কথা, অলমোস্ট স্যার অলমোস্ট জি স্যার, আমি বলতে চাচ্ছি যে সফলতার হার আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? সফলতার হার, আ আমরা আসলে পরিসংখ্যান, এটা আমাদের স্বীকার করতে একটু খারাপই লাগে, কিন্তু আ যে আমরা যে ডেটা ম্যানেজমেন্টের ব্যাপার, যে ডকুমেন্টেশন এর ব্যাপারটা, আসলে আমরা আসলে এত বেশি ওভারবার্ডেনড, আমাদের যে সব পেশেন্টের ডেটা আমরা রাখতে পারি না। যে একটা পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিলাম, শুধু আমার পেশেন্ট না, সারা দেশের সব পেশেন্টের যে ট্রিটমেন্ট দিলাম, তাকে আমি ফলো আপ করে সে আল্টিমেটলি কি হলো, এগুলো তো সব পৃথিবীর সব দেশে একটা রেজিস্ট্রি থাকে, তারা এভাবে মেইনটেইন করে, এবং এটার জন্য আলাদা ম্যান পাওয়ার রয়েছে। এইসব কাজ কিন্তু ডাক্তাররা খুব বেশি করে না, আলাদা ম্যান পাওয়ার আছে। তো এজন্য ওরা খুব ভালোভাবে, ওরা একেবারে যেটা এক্সাক্ট যে ফিগার, সেগুলা উপস্থাপন করতে পারে। আমরা একদম ওদের মতো পিন পয়েন্ট একুরেসি নিয়ে আমরা করতে পারি না। তবে আমরা যেটুকু বলবো, আমার যেটুকু অবজারভেশন, আমার মনে হয়, আমি যদি স্টেজ ওয়াইজ চিন্তা করি, যে আমার স্টেজ 1 কোলন ক্যান্সার কতটা ভালো হলো, স্টেজ 2 কতজন ভালো হলো, 3 কতজন ভালো হলো, বা 4 এ কতজন ভালো হলো, এটা মনে হয় আমাদের দেশের যে কিওর রেট বা সফলতার হার, সেটা আমি বলব যে আমার অবজারভেশনে যেটুকু মনে হয়, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আসলে। স্টেজ ধরে চিন্তা করেন, আমাদের এখানে স্টেজ 1 মোর দ্যান 95% পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। ইভেন 2, 3 তেও কিন্তু 50%, 3 তে 50%, অ্যারাউন্ড 50%, 2 তে আরো বেশি। এবং স্টেজ 4 এ 20 to 30% পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাচ্ছে। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে একটি আশার বাণী শুনিয়েছেন এবং আশা করছি যে অনেকেই আশাবাদী হবে আপনার এই কথাটি শুনে এবং স্ক্রিনিং এর ব্যাপারে অনেকেই লক্ষ্য করবে। স্যার সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আপনি বারবার বলছিলেন যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে আমরা এই ধরনের ক্যান্সার থেকে নিজেদেরকে ভালো রাখতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে লাইফস্টাইল মডিফিকেশন আসলে বর্তমানে একটু টাফ হয়ে যায়। কারণ আমাদের যদি বলি আমাদের ওয়ার্ক প্ল্যানিংটা বা ওয়ার্ক শিডিউলটা বা আমাদের লাইফের বিষয়গুলো আসলে এমন হয়ে গেছে যে আমরা অনেক সময় চাইলেও অনেক কিছু পারি না। সেক্ষেত্রে আপনারা কিভাবে মোটিভেট করে থাকেন মানুষদেরকে? এই জায়গায় আমার মনে হয়, আপনি যতটুকু বললেন, আমি এটা আসলে আমি পুরোপুরি একমত নই আসলে। যে এই লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারটা বা ইয়েটার ব্যাপারটা হয়তো একটু কঠিন, কিন্তু আসলে কি খুব বেশি কঠিন? মানে আমরা তো একটু আর্লিতে উঠে যেতেই পারি নাকি? একটু সকালে উঠতে পারি। একটু সকালে উঠলে কিন্তু দেখবেন আপনি, আমাদের হাতে অনেক বেশি সময়, আমার দিনটা অনেক বেশি লম্বা মনে হবে। আমরা একটা আ আ যে ধর্ম অনুযায়ী, যে সে যদি আস্তিক হয়, সে সকালে নামাজ পড়লো, বা অন্য ধর্ম হলে তার ধর্মের মধ্যে একটা কিছু করলো, বা ইভেন সে নাই হোক, সে নাস্তিক হোক, তাও সে সকালে উঠলো, কিছু একটা করলো, একটু হাঁটলো, একটু পানি খেলো, হেলথি যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো দিয়ে সে তার দিনটা শুরু করলো। ইভেন সেটা করতে পারলো না, ধরেন যে অফিসে গেল। অফিসে গিয়েও তো সে ছোট ব্রেক নিতে পারে। তাই না? অফিসে একটানা সে কাজ না করে ৩-৪ ঘন্টা পরে সে একটু ব্রেক নিয়ে ওখানেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো, যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বা সে ব্যায়ামের কিছু সরঞ্জাম রাখতে পারলো। সেগুলা করলো। আ আর যদি বিকালে, একটু কঠিন আসলে এসব, কিন্তু খুব বেশি কঠিন বলে আমার মনে হয় না। আর যে আ খাবার-দাবারের যে ব্যাপারটা, এটাও একটু আ মনে হতে পারে কঠিন। কিন্তু আপনি মনে হয় একবার যদি এটা শুরু করে দেন, এবং আপনার যদি অভ্যাস হয়ে যায়, তখন আপনার কাছে উল্টাটাই কঠিন মনে হবে। যে সেই আনহেলথি লাইফস্টাইল এ ফেরত যাওয়াটা আপনার কাছে তখন বেশি কঠিন মনে হবে। আমার মনে হয় না এটা আসলে একটা খুব কঠিন কিছু। এটা একটা মনের জোরের ব্যাপার এবং মোটিভেশন এর ব্যাপার। আ এটুকু হলেই আমার মনে হয় বাকিটা খুব সোজা হয়ে যায়, ইজি হয়ে যায়।
ডক্টর রাকিবুল হাসান স্যার, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই চমৎকার পরামর্শগুলো এবং আপনি যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন, আশা করছি আমাদের দর্শকের কাজে লাগবে এবং লাইফস্টাইল মডিফিকেশন থেকে শুরু করে স্ক্রিনিং এর ব্যাপারটিতে সবাই আরো বেশি সচেতন হবেন। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি নিবেদিত ক্যান্সার জয়ে আমাদের আজকে কথা বলছিলেন বা পরামর্শ দিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ রাকিবুল হাসান স্যার, যিনি এতক্ষণ ধরে ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার থেকে নিরাময় বা পরিত্রাণের জন্য আসলে কি করণীয় এবং কি বর্জনীয় সেই বিষয়টিতে আপনাদেরকে কথা বলছিলেন। আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। দর্শক, আপনাদের সুস্থতার জন্য এবং সচেতনতার জন্য আমাদের এই আয়োজন। তাই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি এখানেই।